Hello everyone, Assalamu alaikum. Welcome to SS Easy Education. Today we will learn offenses affecting human body. So the following offenses which are affected human bodies are offenses affecting life, offenses against unborn children, offenses against infants, offenses causing bodily injury, offenses of wrongful restraint and wrongful confinement, offenses of criminal force and assault, offenses of kidnapping and abduction. So the below chart is offenses against affecting life. So the first offense is culpable homicide. This is two type: culpable homicide amounting to murder and culpable homicide not amounting to murder. Then causing death by negligence, then death by rash driving or driving on a public way, then offenses relating to suicide, and last part which we will not cover in this section, that is thug. So culpable homicide, our first discussion topic. The first part, culpable homicide, it means homicide causing by one living person to another person. অর্থাৎ কালপেবল হোমিসাইড হতে গেলে একজন ব্যক্তিকে কিন্তু আর একজন ব্যক্তিকেই হত্যা করতে হবে, আমরা বলি অপরাধমূলক নরহত্যা। এখন এই কালপেবল হোমিসাইড কিন্তু আবার দুই রকমের হয়, একটা হয় লফুল এবং আর একটা হয় আবার আনলফুল। এখন এই লফুল কালপেবল হোমিসাইড এই ক্ষেত্রে কিন্তু কোর্ট একজন ব্যক্তিকে ফ্রি করে দিতে পারে, অর্থাৎ আইনে তার কোনো লায়াবিলিটি থাকে না। আর আনলফুল কালপেবল হোমিসাইডের ক্ষেত্রে সেই ব্যক্তিকে কালপেবল হোমিসাইডের দায় নিতে হয়। হোয়াট এভার মেবি, এখন আমরা কালপেবল হোমিসাইড পেনাল কোডের 299 সেকশন অনুযায়ী পড়ব। So, it means killing of a human being by human being. Culpable homicide is genus and its species is murder. Culpable homicide বলছে এটা কিন্তু জেনাস গণ, আর এর প্রজাতি কোনটা? মার্ডার। এটা একটা সায়েন্সের টার্ম, তোমরা যারা সায়েন্স পড়ে এসেছো তারা এটা জানো। A person commits crime of culpable homicide if he or she causes death by doing an act with the intention of causing death or with the intention of causing such bodily injury as is likely to cause death or with the knowledge that he is likely by such act to cause death. সো আমরা কিন্তু এই ডেফিনেশনটা পেনাল কোডের 299 ধারা অনুযায়ী দেখলাম যে এখানে তিনটা এলিমেন্টকে গুরুত্বপূর্ণ করা হয়েছে বেশি। ABC দিয়ে আমরা দিয়েছি এবং একজন হিউম্যান বিইং কর্তৃক আর একজন হিউম্যান বিইং কর্তৃক এই ঘটনাটা, অর্থাৎ এই উদ্দেশ্যে এই কালপেবল হোমিসাইডটা হতে হবে। তো এখানে আমরা পয়েন্টিং করব যে একজন হিউম্যান বিইং কর্তৃক আর একজন হিউম্যান বিইংকে যখন ইন্টেনশন অফ কজিং ডেথ অর্থাৎ মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নিয়ে যদি কোনো ক্রাইম কমিট করে, আমরা সেটাকে কালপেবল হোমিসাইড বলছি। ইফ হি অর শি কজেস ডেথ, তার মানে কি মৃত্যু ঘটাচ্ছে, বাই ডুইং অ্যান অ্যাক্ট, এমন কোনো একটা কাজের দ্বারা যেখানে মৃত্যু ঘটার অভিপ্রায় থাকে, যে না ঠিক আছে আমি চাই ও মরেই যাক, অথবা এমনভাবে আমরা বডিলি ইনজুর করব তাকে, এই বডিলি ইনজুরি যাতে তার মৃত্যু ঘটায়, অর্থাৎ এই বডিলি ইনজুরির কারণে যেন মৃত্যু হয় এবং সেই কারণটা ডিরেক্ট কারণ হতে হবে, নট দ্য রিমোট কজ, ইট শুড বি ডিরেক্ট। আর একটা বিষয় হচ্ছে উইথ দ্য নলেজ। উইথ দ্য নলেজ বলতে বোঝানো হচ্ছে যেখানে তার ইন্টেনশন না, কিন্তু সে জানে যে আমি যদি এমন একটা কোনো কাজ করি তাহলে এই ব্যক্তির মৃত্যু হতে পারে। সো সেই নলেজটা থাকা সত্ত্বেও কি করলাম, আমি সেই কাজটা করলাম এবং তার মৃত্যু ঘটালাম, এইটা বলছে 3 নম্বরে। সো এখন আমার মনে হয় যে তোমরা কালপেবল হোমিসাইড আসলে কি বা কোন তিনটি উদ্দেশ্য বা কিভাবে কাজ করলে কালপেবল হোমিসাইড হবে, অর্থাৎ ডেথ ঘটালে, এটা সম্পর্কে ক্লিয়ার। এখন দেখো এখানে ইলাস্ট্রেশনস বলা আছে কালপেবল হোমিসাইডের ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে প্রথম ইলাস্ট্রেশনস, এ লেজ স্টিক্স অ্যান্ড টাফ ওভার এ পিট, একটা গর্তের উপরে কিছু ধরো ঝোপঝাড় একটু স্টিক্স রেখে দিল। ইন্টেনশন কি? উইথ দ্য ইন্টেনশন অফ দেয়ার বাই কজিং ডেথ or with the knowledge that death is likely to be thereby caused. Zaid, believing the ground to be firm, treads on it, falls and is killed. A has committed the offense of culpable homicide here. মানে এ জেনে শুনে একটা গর্ত খুঁড়ে সেখানে ধরো এমনভাবে দিয়ে রাখলো যে না এটা একটা ফ্লোর, এবং জেড সেটাকে ফ্লোর মেনেই সেটার উপর দিয়ে চলতে থাকলো এবং সেই গর্তের মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা বলছি যে এখানে এ কিন্তু কালপেবল হোমিসাইডের জন্য দায়ী হবে।
এর দুইটা উদাহরণে দেখো যে কিলার কিন্তু কালপেবল হোমিসাইডের জন্য লায়াবল হচ্ছে না, কারণ তার নলেজ বা ইন্টেনশন দুটাই নাই এই কারণে। কিন্তু অন্য কোনো ব্যক্তির নলেজ বা ইন্টেনশন থেকে সে কিন্তু কিলারকে দিয়ে যদি এই কাজটা করায়, মেয়ারলি সে একজন কিলার বাট নট হি হ্যাজ কমিটেড দ্য কালপেবল হোমিসাইড অফ দ্যাট অফেন্স, ওকে আমরা বলবো যে হ্যাঁ খুন কে করেছে। তো আইন বলতেছে যে আসলে পিছনে যে ব্যক্তি আছে সেই তো সব কলকবজা নাড়ছে, সুতরাং সেই হচ্ছে খুনি। 2 নম্বর উদাহরণটা দেখো, এ জানে যে জেড একটা বাসের পিছনে রয়েছে এবং বি কিন্তু সেটা জানে না। এ বিকে বলল যে ঠিক আছে তুমি এখানে এই ঝোপঝাড়ে আগুন দিয়ে দাও। বি তখন কি করলো, ঝোপঝাড়ে আগুন দিয়ে দিল, না জেনেই যে ওর পেছনে জেড লুকিয়ে আছে। এই আগুনে জেড মারা গেল। এই ক্ষেত্রে কিন্তু এ কালপেবল হোমিসাইডের অপরাধে দণ্ডিত হবে, বি হবে না, কারণ বি তো জানতোই না, তার নলেজই নাই। কালপেবল হোমিসাইডে এ হবে, কিলার বি নয়। দেন নেক্সট আমরা আরও বেশি ক্লারিফিকেশনের জন্য কালপেবল হোমিসাইডের এই সেকশনে 3টা এক্সপ্লানেশন আছে। এক্সপ্লানেশন 1-এ বলা হচ্ছে দেখো, এ পারসন হু কজেস বডিলি ইঞ্জুরি টু অ্যানাদার হু ইজ লেবারিং আন্ডার এ ডিসঅর্ডার, ডিজিজ অর বডিলি ইনফর্মিটি অ্যান্ড দেয়ার বাই এক্সেলারেটস দ্য ডেথ অফ দ্যাট আদার শ্যাল বি ডিম টু হ্যাভ কজড হিজ ডেথ। প্রথমে বলছে যে একজন ব্যক্তি হু কজেস বডিলি ইঞ্জুরি টু অ্যানাদার হু ইজ ল্যাবারিং আন্ডার এ ডিসঅর্ডার, মানে তার অলরেডি একটা বডিলি ডিসঅর্ডার ছিলই বা ইনফার্মিটি ছিলই, ঠিক আছে। তার উপরে ধরো এই আঘাতে সেই মৃত্যুকে আরও ত্বরান্বিত করার কথা বলছে। মৃত্যু যদি আরও ত্বরান্বিত হয়, তো আমি জানতাম যে তার এই ডিসঅর্ডার আছে, আমার একটা অ্যাক্টে তার মৃত্যু আরও ঘনিষ্ঠ হয়ে গেল, ধরো মানে তাড়াতাড়ি মারা গেল, সো আমি কিন্তু কালপেবল হোমিসাইডে অপরাধী হব। Explanation 2, where death is caused by bodily injury, the person who causes such bodily injury shall be deemed to have caused the death, although by resorting to proper remedies and skillful treatment the death might have been prevented. বলা হচ্ছে বডিলি একটা ইনজুরির কারণে ধরো ডেথ হয়ে গেল, তো যে ব্যক্তি এই বডিলি ইনজুরি করলো, তো বলতেছে আমরা ধরে নিব যে সেই এই মৃত্যু ঘটাইছে। যদি এমন হতো যে তাকে যদি আমরা নির্ধারিত সময় হসপিটালে নিয়ে যেতাম, তার বাঁচার সম্ভাবনা থাকতো। ধরো হাত পায়ের রগ কেটে দিয়ে মেরে ফেললাম, এতে কিন্তু একটা নির্ধারিত সময় পর্যন্ত সে বেঁচে থাকবে, তারপরেই মারা যাবে। তো এখানে বলা হচ্ছে যে যদিও তাকে নির্ধারিত সময়ে হসপিটালে নিলে সে হয়তো বা বেঁচে যেত, কিন্তু তারপরেও এখানে কালপেবল হোমিসাইড হয়েছে ধরে নেব, এবং আমরা যে এই কাজ করে মৃত্যু ঘটাবে তাকে লায়াবল মনে করব। The causing of the death of a child in the mother's womb is not homicide, but it may amount to culpable homicide to cause the death of a living child if any part of that child has been brought forth, though the child may not have breathed or been completely born. অর্থাৎ মায়ের পেটে যদি কোনো বাচ্চাকে মেরে ফেলা হয় সেটাকে বলা হচ্ছে দিস ইজ নট হোমিসাইড, কিন্তু সেই বাচ্চার যদি বডি পার্টসের কোনো অংশ বের হয়ে আসে এবং সে যদি দুনিয়াতে শ্বাস নিতে ক্যাপেবল হয় এবং তাকে মেরে ফেলা হয়, দেন এটিকে আমরা বলবো কালপেবল হোমিসাইড হয়েছে। তাহলে কালপেবল হোমিসাইডের ডেফিনেশনকে আমরা যদি ব্যাখ্যা করি, এর কিছু এলিমেন্টস আমরা দেখতে পাই। তো প্রথম এলিমেন্টস হচ্ছে ডেথ অফ হিউম্যান, অর্থাৎ কোনো একজন হিউম্যানের ডেথ হতে হবে এবং এই ডেথটা ঘটাতে হবে কি আর একজন হিউম্যান কর্তৃক। নাম্বার 2, সেই ডেথ ঘটানোর জন্য কি একটা অ্যাক্ট করতে হবে, বাই ডুইং অ্যান অ্যাক্ট। নাম্বার 3, অ্যাক্ট মাস্ট বি ডান with the intention of causing death, or number B, with the intention of causing such bodily injury as is likely to cause death. And next element, the act of causing death must be done with the knowledge that such act is likely to cause death. অর্থাৎ এই কাজটি এমনভাবে করতে হবে, অ্যাক্ট অফ কজিং ডেথ মাস্ট বি ডান উইথ দ্য নলেজ দ্যাট সাচ অ্যাক্ট লাইকলি টু কজ ডেথ। নাও টাইপস অফ কালপেবল হোমিসাইড। কালপেবল হোমিসাইড is of 2 types, culpable homicide amounting to murder and not amounting to murder. First element, causing of death of a human being, এর অর্থ হচ্ছে যে কোনো একজন হিউম্যান বিইংকে অবশ্যই মারা যেতে হবে এবং এই মারা যাওয়াটা মানে কি মেরে ফেলতে হবে। কজিং অফ হিউম্যান বিইং ডেথ, তার মানে কোনো হিউম্যান বিইংকেই মারা যেতে হবে এবং এই মারা যাওয়াটা অর্থাৎ কিলিংটা হতে হবে ডিরেক্টলি, ডিস্টিংক্টলি অ্যান্ড নট টু রিমোটলি।
অর্থাৎ যে কাজের ফলে মৃত্যু হবে মৃত্যুটি ডিরেক্ট হতে হবে, রিমোট কোনো কজের কারণে হবে না। দেন 2 নম্বর এলিমেন্ট বাই ডুইং অ্যান অ্যাক্ট আমরা বলছি। বাই ডুইং অ্যান অ্যাক্টের ক্ষেত্রে যে বিষয়টি অর্থাৎ ব্যাখ্যা দেওয়া যায় যে এই মৃত্যু ঘটানোর ক্ষেত্রে অবশ্যই কোনো একটি কাজ করতে হবে। সো এখানে আমরা বাই ডুইং অ্যান অ্যাক্ট বলতে বুঝবো যে কোনো ধরনের কাজ যা মৃত্যু ঘটাতে পারে। এখন সেই ক্ষেত্রে হতে পারে যে ঠিক আছে তাকে পয়জন দেওয়া হলো, অথবা তাকে মারা হলো, বা তার হাত পা কেটে নেওয়া হলো, রক কেটে নেওয়া হলো, এই সব ধরনের কার্যাবলী দিয়ে আসলে মৃত্যু ঘটানো যাইতে পারে। এখন অমিশনের ক্ষেত্রে আমরা বলছি যে অমিশনটা কিন্তু আসলে যে কখন একটি কাজ না করলে আমরা বলবো যে হ্যাঁ সেখানে কালপেবল হোমিসাইড হয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি তার লফুল লিগাল ডিউটি পালন না করার কারণে যদি কারো মৃত্যু ঘটে বা এটা মৃত্যুর কারণ হয়, তখন আমরা বলবো যে অমিশন অফ অ্যান অ্যাক্ট। অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে কোনো একজন নার্স, তাকে পেশেন্টের দায়িত্ব দেওয়া হলো, কিন্তু সে দেখা যাচ্ছে পেশেন্টকে অক্সিজেন সরবরাহ করবার প্রয়োজন ছিল, করে নাই, অর্থাৎ তার ডিউটি ছিল পেশেন্টকে অক্সিজেন দেওয়ার। সেই ক্ষেত্রে যদি পেশেন্ট মারা যায়, আমরা এখানে বলবো যে অমিশনের কারণে, তার এই কাজটি না করার কারণে পেশেন্টের মৃত্যু হয়েছে। দেন পরের 3 নম্বর বলা হচ্ছে, দেখো দ্য অ্যাক্ট মাস্ট বি ডান, এর আবার 2টা পয়েন্ট আছে, উইথ দ্য ইন্টেনশন অফ কজিং ডেথ, with the intention of causing such bodily injuries as is likely to cause death. সো এখানে আমরা দেখছি উইথ ইন্টেনশন অফ কজিং ডেথ, এই কথাটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে আমরা তার মৃত্যুই চাচ্ছি এবং মৃত্যু ঘটবে সেরকমই কাজ করছি। কাজ করার পর যদি আমরা আমাদের ডিজায়ারটা পরিপূর্ণ করতে পারি, তাহলেই কিন্তু প্রুফ হবে যে হ্যাঁ আমাদের ইন্টেনশন ছিল। তার মানে অর্ডিনারি সেন্স অফ হিউম্যান বিইং বুঝতে পারবে যে এই কাজ করাতেই তার মৃত্যুটি ঘটতে পারে বা ঘটবে, এবং সেই কাজটি যদি মৃত্যু ঘটানোর ইন্টেনশন বা অভিপ্রায় নিয়ে করা হয়, তো সেই ক্ষেত্রে আমরা বলছি দ্য অ্যাক্ট মাস্ট বি ডান উইথ ইন্টেনশন অফ কজিং ডেথ। And the last element, number 4, the act of causing death must be done with the knowledge. So here knowledge এই টার্মটারই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে। আসলে নলেজ মানে হচ্ছে ফুল সেন্স, অর্থাৎ তার পরিপূর্ণ জ্ঞান থাকবে, এবং এটা কিন্তু একটা সার্টেনটি, অর্থাৎ নিশ্চয়তা, যে জেনে শুনে, হ্যাঁ এটা কিন্তু প্রবাবিলিটি না যে ইয়েস ইট মে কজ ডেথ, নো ইট মে নট, ইট শ্যাল কজ ডেথ, অর্থাৎ ইট মাস্ট দ্য রিজন টু কজ ডেথ, এরকম হতে হবে, অর্থাৎ মাস্ট হতে হবে, মে হওয়া যাবে না। সো এই জন্যই বলা হচ্ছে যে দেয়ার মাস্ট বি নলেজ। এখন আমরা কালপেবল হোমিসাইডের টাইপস দেখব। কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এই বিষয়টা আলোচনায় করা হয়েছে সেকশন 300 অফ পেনাল কোডে, এবং কখন কালপেবল হোমিসাইড মৃত্যু অর্থাৎ মার্ডার বা খুনে পরিণত হয় সেইটা এই 300 সেকশনের ডেফিনেশন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, দেখো মার্ডার হচ্ছে কালপেবল হোমিসাইডেরই একটা অ্যাগ্রেভেটেড ফর্মস। কালপেবল হোমিসাইডকে আমরা মার্ডার বলবো যদি কালপেবল হোমিসাইড এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ এই 4টা গ্রাউন্ডের কোনো একটা গ্রাউন্ডের মধ্যে পড়ে তাহলেই। আর যদি এক্সেপশনের মধ্যে পড়ে তাহলে কিন্তু সেটা নট অ্যামাউন্টিং টু মার্ডার হবে। তো কখন মার্ডার হবে এটাই আমরা একটু দেখি। Firstly, culpable homicide is murder if the act by which the death is caused is done with the intention of causing death. তার মানে এই ফার্স্ট অংশ পার্টটাতে আমাদের অবশ্যই প্রুভ করতে হবে ইন্টেনশন অফ কজিং ডেথ, এটাই কিন্তু এখানে মেন। তার মানে যদি প্রসিকিউশন প্রুভ করতে পারে যে তার মৃত্যু ঘটানোর ইন্টেনশন ছিল, তাহলে মার্ডার প্রুভ হয়ে যাবে। Secondly, if it is done with the intention of causing such bodily injury as the offender knows to be likely to cause the death of the person to whom the harm is caused. এখানে কি প্রুভ করতে হবে? ইন্টেনশন অফ কজিং বডিলি হার্ম অ্যান্ড নলেজ। তার মানে এমনভাবে তাকে শারীরিকভাবে তার জখম করতে হবে, সেই জখম তার মৃত্যু ঘটাবে, এই নলেজটা কিন্তু যে কালপেবল হোমিসাইডটা কমিট করবে তার নলেজে থাকতে হবে। তার নলেজে থাকতে হবে যে আমি যদি তাকে এই বডিলি আঘাতটা করি, ইনজুরিটা করি, তাহলে সে মারা যেতে পারে, তার মৃত্যু ঘটতে পারে। এটুকু প্রুভ করলেই, যে সে জানতো যে এভাবে আঘাত করলে সে মারা যাবে, জাস্ট এটুকু প্রুভ করলেই কিন্তু প্রসিকিউশন এখানে প্রুভ করতে পারবে যে মার্ডার হয়েছে।
তৃতীয়ত বলা হচ্ছে ইফ ইট ইজ ডান উইথ দ্য ইন্টেনশন অফ কজিং বডিলি ইঞ্জুরি টু এনি পারসন and the bodily injury intended to be inflicted is sufficient in the ordinary course of nature to cause death. তার মানে যদি তার ইন্টেনশন হচ্ছে বডিলি ইনজুরি করার, আর বডিলি ইনজুরিটা সাফিসিয়েন্ট, তার মানে বডিলি ইনজুরি ইনাফ, ইট ইজ সাফিসিয়েন্ট ইনাফ টু কজ দ্য ডেথ অফ দ্য ইনজুর্ড পারসন। অর্থাৎ ওন্ডেড ব্যক্তিকে যদি আমি এভাবে ইনজুরি করি তাহলে তার মৃত্যু ঘটবে, এটা কিন্তু আমার সাফিসিয়েন্ট নলেজ আছে। তো এটাই এখানে বলছে যে বডিলি ইনজুরি ইন্টেন্ডেড টু বি ইনফ্লিক্টেড ইজ সাফিসিয়েন্ট, অর্থাৎ পর্যাপ্ত, যথেষ্ট। তার অর্ডিনারি কোর্স অফ নেচার মানে কি? অর্ডিনারি কোর্স অফ নেচার মানে হচ্ছে সিম্পল নলেজ, অর্থাৎ কোনো একজন ব্যক্তি একটা সিম্পল নলেজ দিয়ে জানবে যে আমি যদি কারো গলা কাটি তাহলে তার মৃত্যু হবে। অর্থাৎ এইখানে কিন্তু ইন্টেনশন নয়, এই জায়গায় কিন্তু নলেজ প্রুভ করতে হবে। তার মানে আমার ইন্টেনশন ছিল না ওকে মেরে ফেলার, কিন্তু আমার নলেজ আছে এটা, অর্থাৎ আমি বুঝি, আমি পাগল না, আমি বুঝি যে গলা কাটলে মানুষ মারা যায়, কিন্তু আমার একে ধরো মেরে ফেলার ইচ্ছা নাই, বাট আমি এর গলাতে একটা ধারালো ছুরি দিয়ে কেটে দিলাম, সে মারা গেল। আমি বললাম যে ওকে তো আমার মেরে ফেলার ইচ্ছা ছিল না, বাট তখন আমাকে কি প্রুভ করতে হবে? প্রসিকিউশন প্রুভ করবে যে না, আই হ্যাভ এনাফ নলেজ টু নো দ্যাট যদি এরকম কোনো নাইফ দিয়ে আমি কারো গলায় আঘাত করি, কারো নেককে যদি কেটে ফেলি তাহলে সে মারা যাবে। চতুর্থত দেখো, the person committing the act knows that it is immensely so dangerous it must in all probability cause death or such bodily injury as is likely to cause death। অর্থাৎ এটা একটা জেনারেল অ্যাক্ট যেটা অল প্রবাবিলিটিতেই মৃত্যু ঘটাবে, এটা কোনো রকম কোনো কি লাইকলি অথবা মৃত্যু ঘটাতে পারে এরকম কোনো কাজ। এবং বি নাম্বার, কমিট সাচ অ্যাক্ট without any excuse for incurring the risk of causing death or such injury as is likely to cause death, that is the act was done without excuse of running the risk of the extent to prevent the culpable homicide amounting to murder। অর্থাৎ এইখানে কোনো পার্টিকুলার ব্যক্তিকে মেরে ফেলার কিন্তু কোনো ইন্টেনশন নয়, নট ইন্টেন্টেড টু কিল এনি পার্টিকুলার পারসন, বাট এখানে বলা হচ্ছে যে রেজাল্ট এবং রিস্ক, অর্থাৎ যেভাবে কাজটি করা হবে, যে ব্যক্তি কাজ করবে তার নলেজে থাকবে যে এই কাজের ফলে এটা কাউকে ইনজুরি ঘটাবে বডিলি, এবং সেই বডিলি ইনজুরিতে কেউ মারাও যেতে পারে। দেখো এখানে, এ শুটস জেড উইথ দ্য ইন্টেনশন অফ কিলিং হিম, জেড ডাইজ ইন কনসিকুয়েন্সেস, এ কমিটস মার্ডার। সো এ জেডকে শ্যুট করলো, তাকে মেরে ফেলার জন্য ইন্টেনশন, তাহলে কি এখানে সে মার্ডার করেছে। এ ইন্টেনশনালি গিভস জেড এ শর্টকাট, শর্ট দে অর্থাৎ তলোয়ার দিয়ে কেটে ফেললো। কাট উন্ড সাফিসিয়েন্ট টু কজ দ্য ডেথ অফ এ ম্যান অ্যান ইন অর্ডিনারি কোর্স অফ নেচার, জেড ডাইজ ইন কনসিকুয়েন্সেস, হেয়ার এ ইজ গিলটি অফ মার্ডার অলদো হি মে নট হ্যাভ ইন্টেন্ডেড টু cause Jade's death. Now, elements of murder. So, from section 299 and 300, it is clear that murder has the following elements. Firstly, causing death of a human being by doing an act. The act of causing death must be done with the intention of causing death, or with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death. The act of causing death must be done with the knowledge that the act is so eminently dangerous that it must in all probability cause death or such bodily injury as is likely to cause death. The case is not covered by any exception under section 300 of Penal Code. So these are the elements of murder. We can analyze section 299 and 300 and get all these elements. Now punishment. Punishment is stated in 302. So he or she shall be punished with the death or imprisonment for life and shall also be liable to fine. In Ataur Mridha versus State and Muhibur Rahman versus State, State versus Awal, in these cases you can find this thing. I have mentioned the book name in the description box where you will get these all cases. So please follow the description box and buy the book of Penal Code. Professor Dr. Sarkar Ali Akkas, Penal Code. You can buy this book and you will get all this information there. In Ataur Mridha versus State 2017,
Appellate Division observed a sentence of death awarded to an offender under Section 302 is the rule of and the imprisonment for life is an exception. And the court may commute death sentence to imprisonment for life on extenuating circumstances, and in that case it must assign reasons therefore. অর্থাৎ ডেথ সেন্টেন্স কিন্তু কোর্ট কমিউট করতে পারে এবং কমিয়ে লাইফ ইমপ্রিজনমেন্ট দিতে পারে, কিন্তু কোন সিচুয়েশানে দিচ্ছে, কখন দিচ্ছে, সেই সার্কামস্ট্যান্সেস কোর্ট লিপিবদ্ধ করবে। মহিবুর রহমান ভার্সেস স্টেট 2017 এই কেসেও অ্যাপিলেট ডিভিশনের একটা অবজারভেশন এরকম যে বলা হচ্ছে যে এ সেন্টেন্স অফ ডেথ বিইং the forfeiture of the life of a person. The court is always alive to see whether there is an extraneous grounds to commute the death sentence to life imprisonment. The court always keep in mind the nature of the offence perpetrated by the accused person, the motive of the offender in the commission of the murder, and the aggravating circumstances, the enormity of the crime, and the mitigating circumstances. In the third case, High Court Division observed that this is the discretionary power of the court whether court will decide to give death sentence or life imprisonment. And here, the most difficult task of the judges to perform this discretionary work. And there is no specific system or procedure or rule to exercise such discretion. The court continues to observe that in sentencing process, two important factors come out with which will shape appropriate sentence, that is aggravating factor and the mitigating factor. These two factors control the sentencing process to a great extent. Although these discretion are specified to the judges, but the judges, they should punish or they should sentence the accused according to the fundamental principle of criminal justice. This is the main theme. Punishment for murder by life convict 303. So in this section it is stated that a person being under sentence of imprisonment for life commits murder, he or she shall be punished with death. অর্থাৎ যদি কারো যাবজ্জীবন জেল হয় আর সে যদি সেই অবস্থায় কাউকে খুন করে তাহলে তার পানিশমেন্ট হচ্ছে ডেথ। এখানে শুধু একটাই পানিশমেন্ট, ডেথ, আর কোনো অল্টারনেটিভ পানিশমেন্ট নাই। আন্ডার দিস সেকশন কোর্ট ইজ বাউন্ড টু গিভ ডেথ পেনাল্টি. কোর্ট হ্যাজ নো ডিসক্রিশনারি পাওয়ার. At first, in India, Mithu Singh versus State of Punjab case in 1983, the same question arose in Indian Supreme Court, and then the court declares that the IPC of 303 of India, which is identical to that of Bangladesh, unconditional and void. So, as this matter is stated in Indian court, therefore the following discussion first concentrates on the observation of the Supreme Court of India in Mithu Singh versus State of Punjab, and then this observation of Appellate Division of the Supreme Court of Bangladesh in Blast versus Bangladesh. So this is now unconditional, unconstitutional and void. So next, punishment for attempt to murder. Under Section 307 of the Penal Code, the punishment for attempt to murder is concerned with three situations, namely where a person does any act with such intention or knowledge and under such circumstances that if he by that act cause death, he or she would be guilty of murder, he or she shall be punished with imprisonment of either description for a term which may extend to 10 years and shall also be liable to fine. If hurt is caused to any person by such act, then the offender shall be liable either to imprisonment for life or imprisonment of either description for a term which may extend to 10 years and also fine. And where the person committing the offence of attempt to murder is under sentence of imprisonment for life, and if hurt is caused to the victim, he or she may be punished with death. Attempt to murder 3 সিচুয়েশনে তিনভাবে কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়েছে। প্রথমত বলা হয়েছে 10 ইয়ার্স এবং ফাইনের কথা, এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো ইন্টেনশন বা নলেজ নিয়ে যদি কেউ কাউকে মার্ডার করতে চায়। দ্বিতীয়ত বলতেছে যে মার্ডার তো করতে চাচ্ছে, সাথে যদি হার্ট করে অর্থাৎ আঘাত করে, অ্যাটেম্প্ট করার ক্ষেত্রে যদি কোনো আঘাত করা হয় সেই ক্ষেত্রে বলা হচ্ছে 10 ইয়ার্স এবং ফাইন। এখানেও সর্বোচ্চ বলা হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ or imprisonment either description 10 years.
অর্থাৎ 2 নাম্বার অনুযায়ী কিন্তু ইমপ্রিজনমেন্ট ফর লাইফ হচ্ছে। আর 3 নাম্বার ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি এরকম অ্যাটেম্প্ট টু মার্ডার করে এবং সে যদি লাইফ ইমপ্রিজনমেন্টের শাস্তিতে থাকা অবস্থায় এই কাজটি করে তাহলে তার ডেথ পেনাল্টি হবে। তোমরা এই ইলাস্ট্রেশন 3টি দেখবে। ইলাস্ট্রেশন এই তিনটি এই কেসটিকে বা এই পেনাল্টির এই সেকশনটিকে আরও বেশি ক্লিয়ার করবার জন্য এই ব্যাখ্যাগুলা এবং এই উদাহরণগুলো দেওয়া হয়েছে। সো আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট ইজ culpable homicide not amounting to murder. Culpable homicide is not amounting to murder in the following circumstances. Section 300 এবং এক্সেপশনে বলা হয়েছে নাম্বার 1 grave and sudden provocation. Culpable homicide is not murder if the offender whilst deprived of the power of self-control by grave and sudden provocation causes the death of the person who gave the provocation or caused the death of any other person by mistake of accident. In order to accept the benefit of this following conditions must be complied with. সুতরাং এটা খুন করার পরেও কিন্তু খুনি এই এক্সেপশন বলে একটা কি পেতে পারে, ছাড় পেতে পারে। কীরকম? যে আমি সাডেন অ্যান্ড গ্রেভ প্রভোকেশন পেয়েছি ভিকটিমের কাছ থেকে এবং তাকে আমি খুন করেছি, তবে তাকে নিম্নলিখিত বিষয়গুলো প্রুভ করতে হবে। ফার্স্টলি, দ্য ডিসিজ মাস্ট হ্যাভ গিভেন প্রভোকেশন টু দ্য অফেন্ডার. Provocation is not sought or voluntarily provoked by the offender as an excuse for killing or doing harm to any person. Secondly, provocation is grave and sudden. Thirdly, the offender by reason of the provocation should have been deprived of his or her power of self-control. Fourthly, the offender killed the deceased during the continuance of the deprivation of the power of self-control. And fifthly, the offender must have caused the death of the person who gave the provocation or that of any other person by mistake of accident. ভিকটিমকে প্রভোক করতে হবে। প্রভোকেশন অবশ্যই গ্রেভ এবং সার্ডেন হবে। প্রভোকেশনের কারণে যিনি খুন করবেন অর্থাৎ অ্যাকিউজড তিনি তার সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলবেন। ফোর্থলি বলা হচ্ছে যে দ্য অফেন্ডার কিল্ড দ্য ডিসিজড, অর্থাৎ ডিসিজড ব্যক্তিকে হত্যা করবে ওই প্রভোকেশন অর্থাৎ সেলফ কন্ট্রোল হারানোর পর্যায়েই। এবং পঞ্চমত, অফেন্ডার মাস্ট হ্যাভ কজ দ্য ডেথ অফ দ্য পারসন হু গেভ দ্য প্রভোকেশন, তার মানে যে প্রভোক করছে তাকেই অফেন্ডার মেরে ফেলেছে। সো এইটা কিন্তু প্রুভ করতে হবে, করলেই দেখা যাচ্ছে সে এক্সেপশনের মধ্যে পড়ে যাবে। We want to get the benefit of the above section exception, then we have meet the following conditions. Firstly, the provocation is not sought or voluntarily provoked by the offender as an excuse for killing or doing harm to any person. Secondly, that the provocation is not given by anything done in obedience to the law or by a public servant in the lawful exercise of the powers of such public servant. Thirdly, that the provocation is not given by anything done in the lawful exercise of the right of private defense. Whether the provocation was grave and sudden enough to prevent the offence from amounting to murder is a question of fact. According to illustration A, under the influence of passion excited by a provocation given by Z intentionally kills Y, Z's child. This is murder. Why? বিকজ এখানে প্রভোকেশন কে দিয়েছে? জেড। কিন্তু এ কি করেছে? এ জেডকে খুন না করে জেডের বাচ্চা ওয়াইকে খুন করেছে। তাহলে সে কি এক্সেপশনে যেতে পারবে? সে এক্সেপশনে যেতে পারবে না, কারণ তার বাচ্চা কিন্তু তাকে প্রভোকেশন দেয়নি। সো 1 নম্বর এক্সেপশন পেতে হলে প্রভোকেশনটা যাকে খুন করা হয়েছে তার কাছ থেকে আসতে হবে, তার বউ বাচ্চার কাছ থেকে না। Then Y gives grave and sudden provocation to A. A on this provocation fires a pistol at Y, neither intending nor knowing himself to be likely to kill Z, who is near him, but out of sight. A kills Z. Here A has not committed murder but merely culpable homicide. Why? কারণ এর তো জেডকে মারার কোনো উদ্দেশ্য ছিল না। ওয়াই প্রভোগ করেছে, ওয়াইকেই গুলি করেছে, কিন্তু আসলে জেড তার পাশে ছিল যাকে সে দেখতে পায়নি, জেডকে গুলিটা লাগে, জেড মারা যায়। এখানে কিন্তু এটা কালপেবল হোমিসাইড হয়েছে, মার্ডার নয়। So you should read all the examples or illustrations to better your understanding more. Exception 2, exceeding right of private defense.
Culpable homicide is not murder if the offender in the exercise in good faith of the right of private defense of the person or property exceeds the power given to him by law and causes the death of the person against whom he is exercising such right of defense without premeditation and without any intention of doing more harm than is necessary for the purposes of such defense. For this exception, the following conditions must be satisfied. Death must have been caused in exercise of the right of private defense. The legal limits of the right of the private defense must have been exceeded. The act must have been done in good faith. Death caused must be without premeditation and without any intention of doing more harm than is necessary. এখানে দেখো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে জেট কি করেছে অ্যাটেম্প্ট নিয়েছে এ কে চাবুক দিয়ে একেবারে পেটানোর, কিন্তু এমনভাবে যাতে এ গ্রেভিয়াস হার্ট না হয়। এ তখন কি করলো, একটা পিস্তল বের করলো। তখন জেট পারসিস্টেড ইন দ্য অ্যাসল্ট। এ বিলিভিং ইন গুড ফেথ দ্যাট ক্যান বাই নো আদার মিনস প্রিভেন্ট হিমসেলফ ফ্রম বিং হর্স উইপড। এ কী করলো, সে এই চাবুকের আঘাত থেকে বাঁচবার জন্য একটা শ্যুট করে দিল। এর ফলে জেডের মৃত্যু ঘটল। এক্ষেত্রে বলা হচ্ছে যে এ কিন্তু চাবুকের আঘাত থেকে বাঁচার জন্যই জেড এই কাজটি করেছে। সো জেড কিন্তু একটা সেলফ ডিফেন্সের জন্য করেছে, not for committing murder, and for this reason this is not murder, this is just merely culpable homicide. Next, exception 3, public servant exceeding power. Culpable homicide is not murder if the offender being a public servant or aiding a public servant acting for the advancement of public justice exceeding the powers given to him by law and causes death by doing an act which he in good faith believes to be lawful and necessary for due discharge of his duty as such public servant and without ill will towards the person whose death is caused. কর্মচারী কর্মকর্তা বা তাদেরকে যারা সহায়তা করেন তাদের রক্ষার জন্য কিন্তু এই এক্সেপশন 3 মেইনলি ইউজ করা হয় এবং সেই ক্ষেত্রে প্রুভ করতে হবে যে তারা জনগণের কল্যাণের জন্য কাজ করছিল এবং তাদেরকে ল দ্বারা যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেই ক্ষমতাটা এক্সিড করে তারা পাওয়ারটা ব্যবহার করেছে। কিন্তু ব্যবহার করেছে কেন? ফর প্রোটেকশন অফ পাবলিক জাস্টিস, এবং গুড ফেথ এটা করেছে, মনে করেছে যেটা তার ডিউটি এই পাবলিক জাস্টিস রক্ষা করা, এবং তাদের কোনো রকম কোনো ইল উইল ছিল না। যার মৃত্যু ঘটেছে তার সঙ্গে তার কোনো শত্রুতাও ছিল না বা মেরে ফেলার কোনো কারণও ছিল না। এটা কেবলমাত্রই কিন্তু পাবলিক সার্ভেন্টস বা যারা তাদেরকে সহায়তা করে তাদের প্রোটেকশনের জন্য এই এক্সেপশন 3 ইউজ করা হয়। নেক্সট এক্সেপশন 4, উইদাউট প্রিমেডিয়েশন অর্থাৎ সাডেন ফাইট। Without premeditation, culpable homicide is not murder if it is committed without premeditation in a sudden fight, in the heat of passion, upon sudden quarrel, and without the offenders having taken undue advantage or acted in cruel or unusual manner. It is immaterial in such cases which party offers the provocation or commits the first assault. In exception 1, there is only total deprivation of self-control, but in exception 4, there is only that heat of passion which clouds a person sober reason and urges him to her to deeds which he or she would not otherwise do. There is provocation in exception 4 and in exception 1, but the injury done is not the direct consequences of that provocation. 5. Consent of the victim. Culpable homicide is not murder when the person whose death is caused being above the age of 18 years suffers death or takes the risk of death with his own consent. To attract his or her, there must have been free and voluntarily consent of the deceased person. In applying this exception, the act alleged to be consented to or authorized by the victim must be considered by a close scrutiny. স্টেশনে বলা হয়েছে যে এ জেডকে ইনস্টিগেট করছে স্বেচ্ছায়, জেডের বয়স 18 বছরের নিচে, বলছে যে তুমি সুইসাইড করো। জেড কী করলো, সে খুব ইয়াং হবার কারণে সে কনসেন্ট দেবার জন্য অসামর্থ্য ছিল এবং সে বুঝতে পারেনি যে আসলে কিভাবে এখানে মতামত বা ডেথ কী জিনিস। সো এখানে যে যদি জেড মৃত্যুবরণ করে, দেন A has therefore abetted murder. Distinction between culpable homicide and murder. A person commits crime of culpable homicide under section 299 if he or she causes death by doing an act. He or she causes death by doing an act. On the other hand,
Subject to certain exception, culpable homicide is murder if the act by which the death is caused under section 300. And here in culpable homicide there is three part: with the intention of causing death, with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death. The act of causing death, on the other hand, under section 300, the act of causing death must be done with the intention of causing death. With the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such an act to cause death. The act causing death must be done with the knowledge that the act is so eminently dangerous that it must in all probability cause death or such bodily injury as is likely to cause death. The case is not covered by any exception under section 300 of penal code. So প্রথমত যদি কোনো হিউম্যান বিইংকে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কোনো অ্যাক্ট করা হয়, কজিং ডেথ উইথ ইন্টেনশন অফ কজিং ডেথ এমন কোনো অ্যাক্ট করা হয়, তাহলে 299 এ এবং 300 এ অনুযায়ী সেটি মার্ডার হিসেবে গণ্য হবে। সাবক্লোজ বি অনুযায়ী বলা হচ্ছে যে এখানে কিন্তু যিনি অ্যাক্টটি ঘটাবেন তার কিন্তু নলেজ থাকতে হবে, উইথ দ্য ইন্টেনশন থাকতে হবে যে আমি এমন একটি বডলি ইনজুরি করব যেটি তার মৃত্যু ঘটাবে। এবং দুই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে এমন একটি বডিলি ইনজুরি হবে যেটি তাকে মৃত্যু অ্যাজ লাইকলি টু কজ ডেথ, অর্থাৎ মৃত্যু ঘটানোর মতোই। 99 বিতে আরও বলা হচ্ছে যে ইন্টেনশন অফ কজিং সাচ বডিলি ইনজুরি লাইকলি টু কজ ডেথ যদি হয় তাহলে সেটি হবে কালপেবল হোমিসাইড। কিন্তু অপরদিকে আমরা দেখতেছি 300 সেকশন 300 ক্লোজ 3তে গিয়ে বলছে যে কজিং ডেথ মাস্ট বি ডান উইথ নলেজ and so eminently dangerous that in all probability it cause death, অর্থাৎ সকল প্রবাবিলিটিতেই এটি কারো মৃত্যু যদি ঘটায় তখন কিন্তু সেটি মার্ডার হবে। আমাদের মনে রাখতে হবে এখানে বলা হচ্ছে যে ইন্টেনশন অফ কজিং বডিলি ইনজুরি ইজ লাইকলি টু কজ ডেথ, অর্থাৎ মৃত্যু হতে পারে এমন আঘাত। কিন্তু এখানে 3 নম্বরের পার্থক্য মানে যে বিবৃতি দেওয়া হয়েছে বলা হচ্ছে ইন অল প্রবাবিলিটি দ্য ইনজুরি ইজ সো ডেঞ্জারাস অ্যান্ড ইমিনিয়েন্ট দ্যাট ইট মাস্ট কজ ডেথ, অর্থাৎ এটা অল প্রবাবিলিটিতে মৃত্যু হবেই হবে এবং এ ধরনের মানে যদি আঘাত করা হয় তাহলেই মার্ডার হবে। সুতরাং এই পার্থক্যটা কিন্তু মাথায় নিয়েই আমাদেরকে বিবেচনা করতে হবে। আবার আমি দেখতে বলবো 299 ক্লোজ সি এবং 300 একেবারে সাবসেকশন 4। তো এখানে দেখো 299 এবং 4 মধ্যে তোমাদের কাছে মনে হতে পারে যে আসলে তো তেমন পার্থক্য পাওয়া যাচ্ছে না। সো হেয়ার দ্য নলেজ দ্যাট হি ইজ লাইকলি বাই সাচ অ্যাক্ট টু কজ ডেথ, অর্থাৎ জ্ঞান থাকতে হবে যে এই কাজটি মৃত্যু ঘটাতে পারে। কিন্তু অপরদিকে 300 বলা হচ্ছে যে তার নলেজ থাকবে যে এই অ্যাক্টটি এমনই ইমিনেন্ট ডেঞ্জারাস যে অল প্রবাবিলিটিতে মৃত্যু ঘটাবেই, মানে চান্স মিস নাই। সো এই পার্থক্যটাও আমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে। সো ইন দিস কেস উই শুড রিমেম্বার দ্যাট নলেজ থাকবে মার্ডার হওয়ার ক্ষেত্রে যে ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট হতে হবে যা মার্ডার মানে মৃত্যু ঘটাবে। সেই ক্ষেত্রে হবে মার্ডার। আর যদি না ওরকম না হয়, অর্থাৎ লাইকলি টু কজ দ্য অ্যাক্ট টু কজ ডেথ এরকম যদি হয় তাহলে সেটা হবে কালপেবল হোমিসাইড। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ পুট ইন দ্য কমেন্টস বক্স বিলো। মিট ইউ সুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।